ক্লোরিন বুঝতে পেরেছে কার্বনের ধোঁকাবাজি, কার্বন যে তাকে ঠকাচ্ছে, ও বুঝতে পেরে সিএল যে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে, চলে যাবে। এই কার্বন দুঃখে কি বলছে, अभी न जाओ छोड़कर दिल अभी भरा नहीं। সিএল এক সময় বুঝে গেল আমি যার সঙ্গে থাকার চেষ্টা করছিলাম সে তো আমাকে প্রকৃত ভালোবাসে না, তাই ও বুঝতে পেরেছে যে কার্বন এদিকে ওএইচ এর সাথে একটা নতুন বন্ড তৈরি করছে। সিএল এক সময় বুঝে গেল আমি যার সঙ্গে থাকার চেষ্টা করছিলাম সে তো আমাকে প্রকৃত ভালোবাসে না, তাই ও বুঝতে পেরেছে যে কার্বন এদিকে ওএইচ এর সাথে একটা নতুন বন্ড তৈরি করছে। ও ক্লোরিন কার্বনকে বলছে, হ্যালো স্টুডেন্টস, তো ওয়েলকাম টু ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের রসায়ন শিক্ষক নাজমুল স্যার। আজ আমি তোমাদেরকে বিক্রিয়ার কৌশল নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসের মধ্যে মেনলি দুটি বিক্রিয়া নিয়ে আমি আলোচনা করব, SN1 এবং SN2 বিক্রিয়া। তো এই বিক্রিয়া শুরু করার আগে আমি তোমাদেরকে একটা বিক্রিয়ার কৌশল সম্পর্কে বেসিক আইডিয়া দেব। আমরা কি কি রিঅ্যাকশন মেকানিজম পড়ব, অর্থাৎ বিক্রিয়ার কৌশল মানে এটা তোমাদের আগেই বলেছি যে একটি রাসায়নিক বিক্রিয়া কেমন ভাবে সেই বিক্রিয়াটিকে সংগঠিত করে, কেমন ভাবে কি পদ্ধতিতে একটি বিক্রিয়ক থেকে একটি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, সেই সকল পদ্ধতি নিয়ে আমরা আজ আলোচনা করব। তো চলো শুরুতে আমরা একটু দেখে নিই যে আমাদের এই রিঅ্যাকশন মেকানিজম কি কি পড়তে হবে। দেখো, বিক্রিয়ার কৌশল, আমাদের জৈব বিক্রিয়ার যে কৌশল, এই জৈব বিক্রিয়ার কৌশল ক্লাসিফিকেশন অফ রিঅ্যাকশন মেকানিজম আমরা কি কি পড়ব, আমরা কি কি ক্লাসিফিকেশন অফ রিঅ্যাকশন মেকানিজম আমরা কি কি পড়বো, চলো সেটা একবার দেখে নিই। দেখো আমরা কি কি পড়বো। আমাদের রিঅ্যাকশন মেকানিজম আমরা কি কি পড়বো, আমরা কি কি পড়তে চলেছি। আমরা প্রথমত 4 প্রকারের রিঅ্যাকশন মেকানিজম আমরা পড়ব, রাইট? কত প্রকারের রিঅ্যাকশন মেকানিজম আমরা পড়ব? 4 প্রকার। একটা বিক্রিয়ার কৌশল হলো, তাকে বলা হচ্ছে সাবস্টিটিউশন। আমরা কি পড়ব? আমরা পড়ব সাবস্টিটিউশন, যাকে বাংলাতে কি বলা হয়? বাংলাতে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। কি বলা হয় বাংলাতে? একে বলে প্রতিস্থাপন। এটা নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাডিশন রিঅ্যাকশন। যেটাকে আমরা বাংলায় বলবো জুতো বিক্রিয়া। এটাকে আমরা বাংলাতে কি বলবো? সব বোঝাবো তোমাদেরকে, টেনশন নেই। নেক্সট আমরা যেটা আলোচনা করব দ্যাট ইজ এলিমিনেশন রিঅ্যাকশন। যাকে বাংলা করলে দাঁড়ায় অপনয়ন বিক্রিয়া। আর আরেকটা যেটা আমরা পড়বো তাকে বলে রিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ পুনর্বিন্যাস বিক্রিয়া। রিঅ্যারেঞ্জমেন্ট মানে পুনর্বিন্যাস বিক্রিয়া সম্পর্কে আমরা জানবো। এই সাবস্টিটিউশন রিঅ্যাকশনের কতগুলি ক্লাসিফিকেশন। একটাকে বলা হয়, আমরা এর আগে আলোচনা করেছি না, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, ঠিক আছে? সেই নাম অনুসারে সাবস্টিটিউশনের নামকরণ করা হয়। তো সেটা দেখো, আমরা এর পরে পড়ব নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। কি পড়বো আমরা? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। আর একটা আমরা পড়ব ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এবং আরো একটা আমরা পড়ব ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। এভাবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অনেকগুলো হয়, তার মধ্যে আমরা মেনলি পড়ব SN1, তার সঙ্গে SN2। অপনয়ন বিক্রিয়া আমরা কি কি পড়ব? অপনয়ন বিক্রিয়ার কৌশলের মধ্যে থাকছে E1 E2, সঙ্গে থাকছে E1CB।
অ্যাডিশন রিয়াকশন দুই প্রকারের হয়, ইলেকট্রোফিলিক অ্যাডিশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন। বাট আমাদের রিয়াকশন মেকানিজম এই টপিকগুলো আমরা পড়বো, তোমরা দেখতে পাচ্ছ এই টপিকগুলো আমরা পড়বো। মেনলি আজকের আমাদের টপিক হবে SN1 এবং SN2। চলো এখন হয়তো এগুলো দেখে তোমরা বুঝতে পারছো না যে স্যার U1 কি, E2 কি, U1CB কি, SN1 কি, SN2 কি, এগুলো ধীরে ধীরে পড়াবো এবং তোমরা বুঝতে পারবে। তো আজকের ক্লাস ফুললি এনার্জেটিক, মজাদার হতে চলেছে, অসাধারণ ক্লাস হতে চলেছে। তো চলো বেসিকটা দেখে নিলাম, এইগুলো আমরা পড়বো, ঠিক আছে? চলো শুরু করা যাক। আজকের ক্লাস শুরু করছি, আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস আমরা SN1 বিক্রিয়া। আজ আমরা শুরু করছি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, SN1 বিক্রিয়া। সবাই ছটপট কানে হেডফোন, হাতে নোটবুক নিয়ে এক ফুল কনসেন্ট্রেশন আমার দিকে। মজা লাগবে, মজা লাগবে, মজা লাগবে 100%। চলো প্রথমে আমরা এই SN1 এর ফুল ফর্ম জেনে নেব, এবং শুরুতেই লেখা আছে দেখো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। তাহলে নিউক্লিওফাইল শব্দটা অলরেডি আমরা পড়েছি। যে সমস্ত যৌগের মধ্যে নেগেটিভ চার্জ থাকে, ঋণাত্মক আধান থাকে, অতিরিক্ত ইলেকট্রন থাকে, তাদেরকে আমরা নিউক্লিওফাইল বলি। অলরেডি আমরা জানি এটা। যারা জানো না তারা মনে রাখো, নেগেটিভ চার্জ যদি কারোর মধ্যে থাকে সেটা নিউক্লিওফাইল। তাহলে এস এর ফুল ফর্ম কি? এস ফর সাবস্টিটিউশন, এস ফর সাবস্টিটিউশন, এন ফর নিউক্লিওফিলিক, 1 ফর ইউনিমলিকিউলার রিঅ্যাকশন। বুঝতে পারছো? এস ফর সাবস্টিটিউশন, এন ফর নিউক্লিওফিলিক, আর এই 1 শব্দটা এসছে ইউনিমলিকিউলার। তাহলে দেখো এখানে এই SN1 বিক্রিয়ায় এমন ভাবে প্রতিস্থাপন ঘটবে, এমন ভাবে প্রতিস্থাপন ঘটবে সেখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে। মানেটা কি দেখো, মানেটা বিক্রিয়ার কৌশল ফুল ফর্ম বুঝে গেছো। এস ফর সাবস্টিটিউশন, তার মানে SN বিক্রিয়া হলো একটা প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন মানে পুরাতন কাউকে সরিয়ে দিয়ে তার জায়গায় নতুন কাউকে যুক্ত করা, এই যে প্রসেস এটাকে বলে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন। প্রতিস্থাপন আমি কাউকে, আমার সঙ্গে আগে কেউ যুক্ত ছিল, আমি তাকে সরিয়ে দিয়ে নতুন একজনকে যুক্ত করলাম। এই যে একজনকে আনলাম নতুন, সেই জায়গাতে পুরাতন যে ছিল তাকে আমি বাইরে নির্গত করলাম। এই যে একজন আসলো আর একজন যে বেরিয়ে গেল, এই যে পদ্ধতি এটাকেই বলে প্রতিস্থাপন পদ্ধতি। ভেরি ইজি। তো নিউক্লিওফিলিক কেন বলা হচ্ছে এটাকে, নিউক্লিওফিলিক কেন বলা হচ্ছে দেখো, তাহলে এই যে প্রতিস্থাপনটা হবে নিউক্লিওফাইলের দ্বারা প্রতিস্থাপন হবে, এই জন্য এখানে নিউক্লিওফিলিক কৌশল হলে বুঝতে পারবে। চলো আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, CH3 এখানে নিয়ে নিচ্ছি Cl। এবার এই জায়গায় আমি যদি KOH আর তার সাথে জল ব্যবহার করি, কি ব্যবহার করি, পটাশিয়াম হাইড্রোক্সাইড আর জল ব্যবহার করি, তাহলে এই Clটা এখান থেকে চলে যায়, গিয়ে Cl এর জায়গায় OH যুক্ত হয়ে যায়। আমি যদি এই টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড বা 2 মিথাইল প্রোপেন, 2 মিথাইল প্রোপেন, এই যৌগে আমি যদি KOH আর জল ব্যবহার করি, তাহলে এই Cl গ্রুপ চলে যায়, গিয়ে তার জায়গাতে OH যুক্ত হয়। তাহলে কি এই বিক্রিয়াটা খেয়াল করে দেখো, ব্যাপারটা আমাদের বোঝার চেষ্টা করো, কৌশল যখন করবো তখন ব্যাপারটা ইজি হয়ে যাবে। এখন দেখো এই Cl, এই বিক্রিয়াটা দেখে তুমি এটাকে উপলব্ধি করতে পারছো, তুমি অনুভব করতে পারছো, তুমি দেখতে পাচ্ছো যে বিক্রিয়া কিভাবে হয়েছে। সেটা এখন ছাড়ো, আমি নামটাকে বোঝাচ্ছি। দেখো এই Cl ছিল, Cl এর জায়গায় OH যুক্ত হয়েছে, দ্যাট ইজ সাবস্টিটিউশন। আগে Cl ছিল, এখন Cl নেই, Cl এর জায়গায় OH যুক্ত হয়েছে,
তাই এটা সাবস্টিটিউশন বিক্রিয়া। নিউক্লিওফিলিক কেন, এই নিউক্লিওফিলিক শব্দটি কেন এলো, এটা কৌশল করার সময় আমি তোমাদেরকে বলবো। তো চলো লেটস স্টার্ট কৌশল। এটা ব্যাপারটা বুঝে গেলাম যে প্রতিস্থাপন ব্যাপারটা হলো। চলো নেক্সট পেজ। আমি এই বিক্রিয়ার মেকানিজম বা কৌশল নিয়ে আলোচনা করব। এই যে বিক্রিয়াটা আমি নিলাম এর কৌশল নিয়ে আলোচনা করব। দেখো CH3 CH3 CH3, এখানে আমি দিয়েছিলাম Cl, ছিল Cl। এইবার এখানে যখন আমি জল দিচ্ছি, জল একটা কি দ্রাবক, জল হলো ধ্রুবীয় দ্রাবক। জল ধ্রুবীয় প্রকৃতি, তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। আমি তোমাদেরকে বলেছিলাম যে কোন যৌগের মধ্যে যদি ধ্রুবীয় দ্রাবক দেওয়া হয় তখন সেই ধ্রুবীয় দ্রাবক দেওয়ার ফলে যৌগের মধ্যে কি হয়, অসম বিভাজন হয়। অসম বিভাজন, হেটেরোলাইটিক ক্লিভেজ হয়। তো এই জল কি করে, এই সিসিএল বন্ধনকে বিভাজন ঘটিয়ে দেয়। জলের কাজই হলো এটা, জলের কাজই হলো এটা, ধ্রুবীয় দ্রাবকে এই সিসিএল বন্ড অসম বিভাজন হয়। ফলে এই এই সিএল এছাড়াও দেখো ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি দেখো সিএল এর বেশি, আর এখানে যে সিএল যার সাথে বন্ড করে আছে কার্বন তার দেখো কম। ফলে এবং জলের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের কারণে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট জলের বেশি, পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান জলের বেশি। তাই পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যাদের বেশি হয় তারা কি করে, যেখানে পজিটিভ আর যেখানে নেগেটিভ থাকে সেই পজিটিভ এবং নেগেটিভ চার্জকে ও ডিফারেন্সিয়েট করে দেয়, ও পজিটিভ এবং নেগেটিভ চার্জকে আলাদা করে দেয়। জল যেহেতু ধ্রুবীয় দ্রাবক এবং জলের যেহেতু কি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি। তোমরা অলরেডি অনেকে মনে করছো স্যার কি করে বুঝবো জলের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান বেশি, তোমাকে মনে রাখতে হবে, এটা তুমি ভুলেও যেতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা জানো যে ধ্রুবীয় দ্রাবকে কি হয়, অসম বিভাজন হয়। জল যেহেতু ধ্রুবীয় তাই জল কি করে, জলের এই হাইড্রোজেনের যে প্লাস পোলগুলো আছে না, জলের হাইড্রোজেনের যে এই যে প্লাস পোলগুলো আছে, ও কি করে, ও এই সিএল মাইনাসকে নিজের কাছে টেনে নেয়, ওই সিএল মাইনাসকে নিজের কাছে টেনে নেয়, সিএল কে মাইনাস হিসাবে জল নিজের কাছে টেনে নেয়। তখন কি হয়, এই কার্বন তো বড় কষ্ট পায়, কার্বন বড় দুঃখ পায়, কারণ এই সিএল কার্বনের সঙ্গে যুক্ত ছিল, বন্ডেড করেছিল, কার্বনের অষ্টক পূর্তি ছিল, কার্বনের সাথে সিএল এর বেশ ভালো বন্ধন ছিল। কিন্তু মাঝখান থেকে জল এসে এই বন্ধনটাকে ভেঙে দিচ্ছে, জল এসে এই সিএল কে নিয়ে নিচ্ছে, কারণ জলে এই যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনের পজিটিভ পোল এই সিএল কে নিজের কাছে টেনে নিচ্ছে। কার্বন তখন দুঃখে কিছু করার নেই, সিএল জলের সঙ্গে চলে যাবে। কার্বন দুঃখে কি বলছে, अभी ना जाओ छोड़कर दिल अभी भरा नहीं, अभी ना जाओ छोड़कर दिल अभी भरा नहीं। কিন্তু কার্বনের এখন হৃদয় পূর্ণ হয়নি, কার্বন দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছে এখনো আমার হৃদয় পূর্ণ হয়নি, সিএল তুমি আমায় ছেড়ে যেও না। কিন্তু কিছু করার নেই, সিএল এর উপরে নেগেটিভ চার্জ, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ক্লোরিনের উপরে নেগেটিভ চার্জ, পাশে জলের এই হাইড্রোজেন গুলো পজিটিভ চার্জ রয়েছে হাইড্রোজেনের উপরে, তাই জল এই সিএল কে নিজের কাছে টেনে নিচ্ছে। বললাম বোঝা গেল? এই যে সিএল চলে গেল জলের সাথে, এইভাবে বন্ডটা ক্লিভেজ হয়ে গেল, বন্ডটা এইভাবে সিএল মাইনাস হয়ে গেল, জলের সঙ্গে যুক্ত হয়ে গেল, এবং এখানে কি তৈরি হয়ে গেল বলো, কার্বনের উপরে একটি পজিটিভ চার্জ তৈরি হয়ে গেল। এইবার তোমরা বুঝতে পারছো এটাকে কি বলে, এটাকে বলে কার্বোক্যাটায়ন, এটাকে কি বলে, কার্বোক্যাটায়ন বলে। তাহলে CH3Cl অণুর মধ্যে কার্বন সিএল কে নিজের কাছে রাখতে পারলো না, अभी ना जाओ छोड़कर दिल अभी भरा नहीं। এই গান শোনার পরেও ক্লোরিনের মনের মধ্যে একটুও মায়া মমতা রইল না, ক্লোরিন চলে গেল কোথায়, ক্লোরিন চলে গেল জলের সাথে যুক্ত হয়ে গেল। ক্লোরিন কার সাথে যুক্ত হয়ে গেল, জলের সাথে যুক্ত হয়ে গেল, এবং ও জলের সাথে যুক্ত হয়ে গিয়ে ক্লোরিন কি হলো, এই ক্লোরিনকে জল ঘিরে নিল, ক্লোরিনকে জল ঘিরে নিল, এইভাবে চারিদিকে সলভেশন হয়ে গেল, একে বলে সলভেটেড হয়ে গেল। জলের অণুগুলো ক্লোরিনকে এইভাবে চারিদিক দিয়ে ঘিরে নিল।
ফাঁস গায়া, ক্লোরিন ক্লোরিন ফাঁস গায়া। ঠিক আছে, তো কেন হলো বিষয়টা, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই সিএল ওদিকে মাইনাস হয়ে গেছে, ওদিকে জলের ধ্রুবীয় দ্রাবক, জলের হাইড্রোজেনের উপরে প্লাস চার্জ আছে, ফলে ক্লোরিন এই বন্ডটা ভেঙে গেল এবং ক্লোরিনকে জলের অণুগুলো ঘিরে নিল। এবার কি তৈরি হয়ে গেল বলো, কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল। তাহলে এটা গেল স্টেপ 1, এটা গেল কি, এটা গেল স্টেপ নম্বর 1। তাহলে স্টেপ 1-এ কি তৈরি হলো বলো, কার্বোক্যাটায়ন তৈরি হলো। স্টেপ 1-এ কার্বোক্যাটায়ন তৈরি হলো। এইবার শুরু হয়ে যাচ্ছে নেক্সট স্টেপ, স্টেপ নম্বর 2। স্টেপ নম্বর 2, 2 নম্বর স্টেপে কি হচ্ছে বলো, 2 নম্বর স্টেপে এই যে কার্বোক্যাটায়ন তৈরি হলো, এই কার্বোক্যাটায়নের উপরে কি চার্জ আছে বলো, কার্বোক্যাটায়নের উপরে পজিটিভ চার্জ আছে, কার্বোক্যাটায়নের উপরে পজিটিভ চার্জ আছে। এইবার দেখো এই জল তোর সঙ্গে যুক্ত হয়ে গেল। এইবারে জলের সঙ্গে আমি কি ব্যবহার করেছিলাম, NaOH ব্যবহার করেছিলাম, NaOH, এবং সেই NaOH বা KOH থেকে কি উৎপন্ন হবে, Na+OH- বা K+OH-। তাহলে এ কি, এ তো নিউক্লিওফাইল। K+OH- তোমাদেরকে অলরেডি পড়িয়েছি, OH- হলো নিউক্লিওফাইল। এইবার যখন কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল, তখন এই কার্বনের সাথে ক্লোরিনের তো বন্ধুত্ব ছিল, কার্বনের সঙ্গে ক্লোরিনের বন্ধুত্ব ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, কিন্তু এখন আর নেই। এখন দেখো কার্বনের উপরে পজিটিভ চার্জ, ওর কাছে দুটো ইলেকট্রনের ঘাটতি আছে, দেখো কার্বনের চারিদিকে 6টা ইলেকট্রন, ও চায় ওর যেন বাইরে 8টা ইলেকট্রন হয়, এবং ও যেহেতু পজিটিভ, তাহলে ও চাইছে কি, যে কার কাছে ইলেকট্রন আছে তার সাথে যদি আমি একটু সুসম্পর্ক তৈরি করতে পারি, তার সাথে যদি আমি একটু ভালো সম্পর্ক তৈরি করতে পারি, তো তখন কি হয়, কার্বোক্যাটায়ন দেখছে, আচ্ছা সিএল চলে গেছে তো কি আছে, কি আছে, আমার কাছে তো, আমার চারিদিকে তো OH- ঘুরছে, যার কাছে অতিরিক্ত ইলেকট্রন আছে। দুঃখ কতদিন তুমি মনের মধ্যে রাখবে, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, এর বেশি দুঃখ থাকে না। দুঃখ কখনো চিরস্থায়ী নয় আমাদের মধ্যে। তাই এই কার্বোক্যাটায়নের সঙ্গে যে সিএল ছিল, ও যে কার্বোক্যাটায়নকে ছেড়ে চলে গেছে, ও কি দেবদাস হয়ে ঘুরবে? নিশ্চয়ই নয়। ও দেখছে যে আচ্ছা সিএল গেছে, কিন্তু আমার বিক্রিয়াটা যে সিস্টেমের মধ্যে হচ্ছে সেখানে তো OH- ঘুরছে, তার কাছে অতিরিক্ত ইলেকট্রন আছে। আচ্ছা আমি যদি এই OH- সাথে আবার নতুন করে বন্ধন করি, আমি যদি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখি, নতুন করে কিছু করার স্বপ্ন দেখি, আমি যদি আমার জীবনের নতুন গল্প তৈরি করি, তখন এই OH- কি করে, এই OH- সাথে এই OH- কি করে, এই OH- কি করে, এই OH- এই কার্বনের পজিটিভ চার্জে এসে যুক্ত হয়ে যায়, গেলে কি হয়ে যায়, CH3OH। তাহলে কে অ্যাটাক করলো, এখানে কে এসে যুক্ত হলো কার্বোক্যাটায়নের সাথে, কে এসে যুক্ত হলো, নিউক্লিওফাইল এসে যুক্ত হলো, নিউক্লিওফাইল এসে যুক্ত হলো, এবং কে ছিল এখানে, সিএল। তাহলে সিএল এর জায়গায় কে যুক্ত হলো, OH কি, OH একটা নিউক্লিওফাইল। তাহলে এই প্রতিস্থাপনটা কার দ্বারা হলো, নিউক্লিওফাইলের দ্বারা হলো। তাই এই বিক্রিয়াটির নাম কি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। ক্লিয়ার? আমি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পারছি? তাই একে আমরা কি বলবো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। গল্প বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, স্টোরি বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, গল্পের মতো করে কেমিস্ট্রি হবে, ক্লাস করার পরে আর অন্য কোথাও কেমিস্ট্রি করতে ভালোই লাগবে না। চলো তাহলে এটা হলো কি, এটা হলো SN1 বিক্রিয়া। এইবার এই 1 কথাটির কারণ কি সেটা আমি তোমাদেরকে বলবো। এই যে SN1, এই যে 1, এই 1 লেখার কারণ কি, দেখো এই বিক্রিয়া কতগুলি ধাপে সম্পন্ন হলো, এই বিক্রিয়া দেখো 2 ধাপে সম্পন্ন হলো। প্রথম ধাপে কি তৈরি হলো, প্রথম ধাপে কার্বোক্যাটায়ন তৈরি হলো। দ্বিতীয় ধাপে কি হলো, নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করলো, নিউক্লিওফাইল গিয়ে আক্রমণ করলো। এই যে বিক্রিয়া 2 ধাপে ঘটলো, তার মধ্যে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, পরীক্ষা করে দেখা গেছে, বিজ্ঞানীরা দেখেছেন যে প্রথম ধাপটা হলো ধীর গতি সম্পন্ন ধাপ। আর তোমরা অলরেডি নিশ্চয়ই রাসায়নিক গণনা চ্যাপ্টারটার নাম জানো তোমাদের, সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম। তোমরা ইকুইলিব্রিয়ামে জেনেছো যে বিক্রিয়ার হার,
রেট অফ রিয়াকশন সবচেয়ে ধীর গতি সম্পন্ন একটা রাসায়নিক বিক্রিয়া যখন একাধিক ধাপে সংগঠিত হয় তার মধ্যে সেই ধাপটাই তার বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ, যে ধাপটা ধীরে ধীরে সংগঠিত হয়, ধীরে ধীরে সংগঠিত হয়, ধীরে ধীরে সংগঠিত হয়। তো কোন ধাপটা? তাহলে দেখা গেছে পরীক্ষা করে এই SN1 বিক্রিয়ায় যে ধাপে কার্বোক্যাটায়ন তৈরি হয় সেই ধাপটা হার নির্ণায়ক ধাপ। তাহলে দেখো এই হার নির্ণায়ক ধাপে কতগুলি কণা অংশগ্রহণ করেছে? দেখা গেছে বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে একটি কণা অংশগ্রহণ করে। কটি কণা অংশগ্রহণ করে? দেখো এই এখানে দেখে মনে হচ্ছে জলটাও পার্টিসিপেশন করছে, বাট জলটা বন্ধন ভেঙে যাওয়ার পরে সিএল এর সঙ্গে যুক্ত হয়, জলটা বন্ধন ভেঙে যাওয়ার পরে। তাহলে অ্যাকচুয়াল মেনলি এই বিক্রিয়াতে এই একটাই কণা অংশগ্রহণ করে প্রথম মানে হার নির্ণায়ক ধাপে। তাহলে এই বিক্রিয়ায় হার নির্ণায়ক ধাপে কেবলমাত্র একটি কণা অংশগ্রহণ করে, তাই আমরা একে কি বলছি? আমরা বলছি ইউনিমলিকিউলার বা একাণবিক বিক্রিয়া। এক শব্দের অর্থ তোমরা নিশ্চিত বুঝে গেছো। নেক্সট আমরা চলে আসি যে এই যে পোলার প্রোটিন জলের উপস্থিতিতে, ধ্রুবীয় দ্রাবকের উপস্থিতিতে হচ্ছে। কেন হচ্ছে? কারণ এই ধ্রুবীয় দ্রাবক থাকার ফলে এই যে ক্লোরিন গ্রুপটা বেরিয়ে যাচ্ছে না, সেই ক্লোরিন গ্রুপটাকে খাঁচার মতো বন্দি করে দিচ্ছে, যাতে করে ও পুনরায় এসে আবার এইখানে ঘুরে না যুক্ত হয়ে যাবে। কারণ কার্বনও ক্লোরিনকে যেহেতু ভালোবাসে, ক্লোরিনও তো কার্বনকে কিছুটা হলেও ভালোবাসে, একসঙ্গে ছিল, ফলে ওকে ছিন্ন করে বাইরে নিয়ে গেলেও ও ঘুরে এসে আবার এখানে যুক্ত হয়েও যেতে পারে। তাই কি হয়, এই Cl মাইনাসকে যে এখান থেকে প্রথমে ভেঙে বেরিয়ে গিয়েছিল তাকে ভালো করে ঘিরে নিচ্ছে, যাতে করে ও পুনরায় আর আবার এই কার্বোক্যাটায়নের সঙ্গে এসে যুক্ত হতে না পারে। এই যে ঘিরে নিল একে বলে কি সলভেশন। তাহলে ব্যাপারটা বুঝে গেছো। এবং দেখো যে ধাপে বিক্রিয়ার হার নির্ণয় হচ্ছে, যে এই যে সবচেয়ে প্রথম ধাপটা স্টেপ 1, যে ধাপে কার্বোক্যাটায়ন তৈরি হলো, পরীক্ষা করে দেখা গেছে এই ধাপটা সবচেয়ে ধীরগতি সম্পন্ন ধাপ, এবং এই ধাপ থেকে আমরা বিক্রিয়ার হার নির্ণয় করি। এবং এই ধাপে দেখো OH মাইনাসের কোনো ইনভলভমেন্ট নেই, অর্থাৎ নিউক্লিওফাইলের কোনো ইনভলভমেন্ট এর মধ্যে নেই। সেই জন্য আমরা বলে থাকি SN1 বিক্রিয়ার হার নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরে নির্ভর করে না, অর্থাৎ নিউক্লিওফাইলের গাঢ়ত্ব যত কম হবে SN1 বিক্রিয়া তত ভালো, নিউক্লিওফাইলের গাঢ়ত্ব যত কম হবে SN1 বিক্রিয়া তত ভালো। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে আবারও বলছি SN1 বিক্রিয়া 2 স্টেপ রিয়াকশন, 2 ধাপে সংগঠিত হয়। প্রথম ধাপে কার্বোক্যাটায়ন তৈরি হয়, দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে। এবার কিছু জায়গাতে এই ধাপটা এইভাবে হতে পারে, আবার এই ধাপটা জলের অণু দিয়েও করতে পারে, জলের লোন পেয়ারটা গিয়েও এখানে অ্যাটাক করাতে পারি আমি, তাহলে এভাবেও করতে পারি। বাট OH মাইনাস দিয়ে করো, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো বোঝা গেল কি বললাম? তাহলে এই হলো বিক্রিয়া, SN1 বিক্রিয়া। মনে থাকবে পরীক্ষায় সরাসরি কোশ্চেন পড়বে যে SN1 বিক্রিয়া কৌশল দেখো, 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেনের সাথে জল এবং KOH এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, বিক্রিয়ার কৌশল দেখাও। ডিরেক্ট কোশ্চেন দেবে পরীক্ষায়, তাহলে তোমাকে তখন এরকম দুটো স্টেপ দেখাতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে এই হলো SN1 বিক্রিয়া। চলো SN1 বিক্রিয়া সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন জেনে নিই। চলো দেখো, এই বিক্রিয়া 2 ধাপে সম্পন্ন হয়, বুঝে গেলাম। প্রথম ধাপে কার্বোক্যাটায়ন তৈরি হয়, প্রথম ধাপ হলো হার নির্ণায়ক ধাপ। দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইল আক্রমণ করে বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে একটি কণা অংশ নেয়, তাই তো আমরা 1 লিখি। বিক্রিয়ার হার নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরে নির্ভর করে না, কারণ বিক্রিয়ার হার কিভাবে নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরে নির্ভর করবে? কারণ বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে তো নিউক্লিওফাইলের কোনো অংশই নেই, কোনো পার্টিসিপেশনই নেই, রাইট? তাহলে এই হলো ব্যাপার। SN1 বিক্রিয়া সম্পর্কে ইনফরমেশন তোমাদের জন্য রইল। চলো নেক্সট পেজ। SN1 বিক্রিয়াকে কারা প্রভাবিত করে? SN1 বিক্রিয়াকে প্রভাবিত, এটা আমরা জানি। SN1 বিক্রিয়া প্রভাবককারী বিষয়, মূল পয়েন্ট শুরু হচ্ছে এইবার। পরীক্ষায় প্রশ্ন কেমন আসবে দেখো। যেহেতু SN1 বিক্রিয়া কার্বোক্যাটায়ন, এটা কয়েক কোটি টাকার পয়েন্ট পরীক্ষায় আসার মতো, যে SN1 বিক্রিয়া যেহেতু কার্বোক্যাটায়ন তৈরির মাধ্যমে সংগঠিত হচ্ছে, তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি হবে, রেট অফ SN1 রিয়াকশন তত ভালো হবে, SN1 বিক্রিয়া তত ভালো সংগঠিত হবে। পরীক্ষায় প্রশ্ন দেবে, বিভিন্ন যৌগ দিয়ে বলবে কোন যৌগটি এই যৌগগুলির মধ্যে SN1 বিক্রিয়ার অর্ডার অনুযায়ী সাজাও। তোমাকে বলতে হবে কোনটি ভালো SN1 দেয়। তুমি যদি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সম্পর্কে তোমার ধারণা থাকে, নিট অ্যান্ড ক্লিন কনসেপ্ট থাকে, তুমি SN1 বিক্রিয়ার অর্ডার বলতে পারবে।
তাহলে যে ভালো দেখো আমি পরীক্ষার কয়েকটা প্রশ্ন দিলে ব্যাপারটা বুঝতে পারবে। মনে করো তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে CH3CH3CH3Cl, তার সঙ্গে মনে করো তোমাকে দিয়েছে CH3CH3HCl, তারপরে মনে করো CH3CH2Cl, আর তারপরে মনে করো তোমাকে দিয়েছে CH3Cl। এইবার বলছে যে এই যৌগগুলির মধ্যে কে ভালো SN1 বিক্রিয়া সাড়া দেয়, তুমি সাজাও অর্ডার অনুযায়ী। তাহলে তোমাকে দেখতে হবে যে এই যে ক্লোরিন গ্রুপ আছে না, এই যে ক্লোরিন, এরা প্রত্যেকে বেরিয়ে যাবে SN1 বিক্রিয়া প্রথম ধাপে। এই ক্লোরিন বা হ্যালোজেন থাকে, এটা বেরিয়ে যায়, এটাকে অ্যাকচুয়াল লিভিং গ্রুপ বলে। এলজি লিভিং গ্রুপ, লিভ মানে যে গ্রুপ বেরিয়ে যাচ্ছে, লিভিং গ্রুপ। তাহলে দেখো এই যে যৌগটা আমরা নিয়েছি, তাহলে সিএল গ্রুপ যদি এখান থেকে বেরিয়ে যায়, তাহলে এ যে কার্বোক্যাটায়ন তৈরি করবে, সেটা কি কার্বোক্যাটায়ন বলো? টারশিয়ারি কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি। এই সিএলটা যদি এখান থেকে বেরিয়ে গিয়ে SN1 এ পার্টিসিপেশন করতে যায়, তাহলে কি হবে বলো? এখানে পজিটিভ চার্জ হবে। এখান থেকে সিএলটা যদি বেরিয়ে যায়, গেলে কি হবে বলো? CH2 প্লাস হবে এই কার্বোক্যাটায়ন। এখান থেকে সিএলটা যদি বেরিয়ে যায়, তাহলে কোথায় পজিটিভ চার্জ হবে বলো? এখানে পজিটিভ চার্জ হবে। এইবার দেখো এই কার্বোক্যাটায়নের আলফা হাইড্রোজেন কতগুলি আছে বলো? 9টি। এই কার্বোক্যাটায়নের আলফা হাইড্রোজেন কতগুলি আছে? এই কার্বোক্যাটায়নের আলফা হাইড্রোজেন কতগুলি আছে? 6টি। এই কার্বোক্যাটায়নের আলফা হাইড্রোজেন কতগুলি আছে? 3টি। এখানে আলফা হাইড্রোজেন নেই, 0টি। তাহলে যে কার্বোক্যাটায়ন আলফা হাইড্রোজেন বেশি, তার স্টেবিলিটি বেশি, সময় পড়িয়েছি। তো তাহলে বলো এবার তোমরা কার স্টেবিলিটি বেশি হবে? কোন কার্বোক্যাটায়নের স্টেবিলিটি? এটা তারপরে এটা। যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি, ওই কার্বোক্যাটায়ন যে যৌগ থেকে উৎপন্ন হয়েছে তার SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করার প্রবণতা বেশি। তাহলে তোমরাই বলো সবচেয়ে বেশি ভালো SN1 কে দেবে? এই যৌগটি দেবে, তারপরে এটি। তোমাকে যাই প্রশ্ন দিক না কেন, তুমি সেখান থেকে দেখবে যে তুমি কি কার্বোক্যাটায়ন পাচ্ছ, দেন তুমি তুমি ভাববে যে কোন কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি। যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি সেই যৌগ SN1 বিক্রিয়ায় ভালো সাড়া দেবে, রাইট? আশা করি তোমরা SN1 বিক্রিয়ার ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো নেক্সট, লিভিং গ্রুপের প্রকৃতি কিসের উপরে ডিপেন্ড করে? লিভিং গ্রুপের প্রকৃতির উপরে। লিভিং গ্রুপ বললাম যে গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে লিভিং গ্রুপ। মনে করো আমি এখানে কিছু উদাহরণ নিচ্ছি, দেখো CH3, এখানে মনে করো I, তারপরে এখানে নিয়েছি CH3, এখানে নিয়ে নিচ্ছি আমি কি Br, আচ্ছা এখানে নিয়ে নিচ্ছি CH3, মনে করো Cl, আর এখানে নিয়ে নিচ্ছে Cl পর্যন্তই থাক। চল, এদেরকে আমরা ফ্লোরিনকে কোথাও তেমন ব্যবহার করি না। এইবার দেখো এখানে দেখো এই যে উদাহরণটা, কে ভালো SN1 বিক্রিয়া সাড়া দেবে? তাহলে তুমি জানো যে স্যার বলেছিলেন যে ভালো কার্বোক্যাটায়ন তৈরি করবে। এবার তুমি দেখছো যে স্যার এখানে তো প্রত্যেকটার কার্বোক্যাটায়ন একই। তাহলে এইবার তোমাকে দেখতে হবে এদের সঙ্গে যে লিভিং গ্রুপগুলি আছে, এই লিভিং গ্রুপগুলি যত সহজে বেরিয়ে যাবে, তত সহজে ইজিলি কার্বোক্যাটায়ন তৈরি হবে, বিক্রিয়া ভালো করবে। তো তুমি দেখো এবার এখানে দেখো এই যৌগের ক্ষেত্রে কার্বন আর আয়োডিনের মধ্যে বন্ড অনেক বড়, বিকজ আয়োডিনের আকার বড়, ফলে আয়োডিনের আকার বড় হওয়ার ফলে কার্বন আর আয়োডিনের মধ্যে ডিস্টেন্স বড়, ফলে বন্ড দুর্বল, সহজে বন্ড ব্রেক করে যাবে। তার মানে কি, এই আয়োডিন সহজে লিভ করে যাবে, মানে কি বেরিয়ে যাবে। কারণ আয়োডিন আর কার্বনের বন্ড অনেক বড়, ফলে এই বন্ড অনেক দুর্বল, ফলে ইজিলি আয়োডিন টুক করে বাইরে বেরিয়ে যাবে, গিয়ে কার্বোক্যাটায়ন তৈরি করবে। তাহলে যে লিভিং গ্রুপ সহজে বেরিয়ে যাবে, সেই যৌগটি ভালো ইজিলি কার্বোক্যাটায়ন তৈরি করবে এবং বিক্রিয়া সংগঠিত করবে। তাহলে কে ভালো বিক্রিয়া সংগঠিত করবে? এখানে আয়োডিন, ব্রোমিন, তারপরে Cl। কথা বুঝতে পারলে? তাহলে লিভিং গ্রুপ, যে সকল লিভিং গ্রুপ আকার অনেক বড় এবং ইজিলি লিভ করে যায়, তাদের ক্ষেত্রে SN1 বিক্রিয়া ভালো হবে। তাহলে লিভিং গ্রুপের প্রকৃতির উপরে নির্ভর করছে। নেক্সট, দ্রাবকের প্রকৃতি। চলো শুরুতে যেটা বলেছিলাম, দ্রাবকের প্রকৃতি। তাহলে পোলার প্রোটিক দ্রাবকের উপস্থিতি খুবই ইম্পর্টেন্ট। পোলার প্রোটিক দ্রাবকে এই বিক্রিয়া ভালো হয়। কেন হয় পোলার প্রোটিক দ্রাবকে? পোলার প্রোটিক দ্রাবক মানে কি? পোলার মানে কি বলো? পোলার মানে হলো ধ্রুবীয়। যে সমস্ত দ্রাবক কি ধ্রুবীয়। আচ্ছা, প্রোটিক মানে কি? প্রোটিক মানে হলো প্রোটন। তাহলে যারা ধ্রুবীয় এবং প্রোটন মানে কি?
এইচ প্লাস উৎপন্ন করে, যারা ধ্রুবীয় এবং এইচ প্লাস আয়ন উৎপন্ন করে তাদেরকে আমরা বলবো পোলার প্রোটিক সলভেন্ট। কারা? লাইক জল H2O, কারা? অ্যামোনিয়া, কারা? অ্যালকোহল। এরা সবাই কি পোলার প্রোটিক দ্রাবক। পোলার প্রোটিক দ্রাবক কেন পোলার প্রোটিক দ্রাবক? কারণ এরা প্রত্যেকে ধ্রুবীয় প্রকৃতির এবং প্রত্যেকের মধ্যে দেখো হাইড্রোজেন আছে যেগুলো এইচ প্লাস হিসাবে দান করতে পারে। কেন এই বিক্রিয়াতে পোলার প্রোটিক সলভেন্ট বেশি জরুরি? কারণ এই যে দেখো তোমরা যে দেখলে আমি যে প্রথম ধাপে আমি সিএল কে বাইরে বের করে দিলাম, দিয়ে দেখো আমি এই যে কার্বোক্যাটায়ন তৈরি করলাম, করে এই যে আমি সিএল মাইনাস পেলাম, এই সিএল মাইনাস যাতে পুনরায় ওর পুরানো যে প্রেমিক ছিল তার সাথে যাতে আবার পুনরায় গিয়ে যুক্ত হতে না পারে, সেই জন্য এই সিএল মাইনাসকে পোলার প্রোটিক সলভেন্টগুলো বা লিভিং গ্রুপকে পোলার প্রোটিক সলভেন্টগুলো এরকম খাঁচার মতো করে বন্দি করে রাখে। নম্বর 1 কাজ। নেক্সট কাজ কি? যেহেতু SN1 বিক্রিয়ায় নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরে কোনো ডিপেন্ড নয়, নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরে যেহেতু এই বিক্রিয়া অংশগ্রহণ বা নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরে যেহেতু এই বিক্রিয়া ডিপেন্ড করে না, ফলে নিউক্লিওফাইলগুলিকে কি করে, এই নিউক্লিওফাইলগুলিকে ওরা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে নিউক্লিওফাইলগুলিকেও বন্দি করে রাখে। এটা কি লাইনটাকে বুঝতে পারলে? নিউক্লিওফাইলকেও কি করে, বন্দি করে রাখে, সলভেশন ঘটিয়ে দেয়। কারণ তোমরা অলরেডি জেনে গেছো যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার হার নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরে নির্ভর করে না। তাই বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে যেহেতু নিউক্লিওফাইলগুলি গিয়ে যাতে ডিস্টার্ব করতে না পারে, সেই জন্য নিউক্লিওফাইলগুলিকে কি করে রাখা হয়, একে ঘিরে রাখা হয়। কারণ SN1 বিক্রিয়ার হার তো নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরে নির্ভর করে না। এবার যদি এই নিউক্লিওফাইলগুলি যদি বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে যদি ডিস্টার্ব করে দেয়, সেই জন্য কি করা হয়, এদেরকে সলভেটেড করে দেওয়া হয় এবং যদিও অংশগ্রহণ করে সেই নিউক্লিওফাইলের গাঢ়ত্বটা কিছুটা কম হলেই ভালো, যেহেতু বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে নিউক্লিওফাইলের কোনো ভূমিকা নেই। সেই জন্য কি হয় বুঝতে পারলে নিশ্চিত? তাহলে এই পোলার প্রোটিক সলভেন্টগুলো কি করে, এই যে লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে তাকে সলভেশন ঘটায় এবং তাকে ঘিরে রাখে যাতে পুনরায় ও গিয়ে অ্যাটাক করতে না পারে। সিমিলারলি নিউক্লিওফাইলগুলিকেও সলভেশন করিয়ে দেয় যাতে করে বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে ওই নিউক্লিওফাইলগুলো গিয়ে কোনো ঝামেলা করতে না পারে। কি বললাম, বোঝা গেল? চলো, এই হলো দ্রাবকের প্রকৃতি পোলার প্রোটিক সলভেন্টের সাহায্যে হয়। তাহলে বোঝা গেল। শেষে আবার আসছি SN1। এবার চলে আসছে কি SN2 বিক্রিয়া। দারুণ মজা হবে, এক্সাইটিং ক্লাস হবে SN2 বিক্রিয়া। অসাধারণ ভাবে আমি তোমাদেরকে এটাকে বোঝাবো এবং সারা জীবন মনে থাকবে। চলো, SN2 বিক্রিয়া কি? SN2 বিক্রিয়ার ফুল ফর্ম কি? যেমনটা SN1 হলো সিমিলার কি, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকিউলার রিঅ্যাকশন। ঠিক আছে, বাইমলিকুলার তার মানে কি, এখানে বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে নিশ্চিতভাবে দুটি কণা অংশগ্রহণ করবে। বোঝা যাচ্ছে? সাবস্টিটিউশন মানে কি, প্রতিস্থাপন। আর এন ফর কি, নিউক্লিওফিলিক মানে নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করবে, আগেরটা যেমন হয়েছিল। বাট ডিফারেন্সটা কোথায়? এখানে কি অনেক ডিফারেন্স আছে, বাট নাম দেখে বোঝা যাচ্ছে এখানে 2 আছে, মানে বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে দুটি কণা অংশগ্রহণ করবে, যেটা SN1 এর ক্ষেত্রে একটি কণা অংশগ্রহণ করেছিল। তো চলো আমরা এটা একটু দেখে নিই। তাহলে দেখো বিক্রিয়ার উদাহরণ, সরাসরি কৌশলে চলে যাচ্ছি। চলো, একটু পিঙ্ক কালার হয়ে যাচ্ছে, এটাকে আমি ইয়েলো কালার নেব। CH, আচ্ছা ড্যাশে লিখবো না, এটাকে আমি নর্মালে লিখি। হাইড্রোজেন, এখানে Cl, এখানে কি দেব আমরা, NaOH দেব, আর সিমিলারলি জল দেব। এখানে কি দেব, NaOH দেব, সিমিলারলি আমরা কি দেব এখানে বলো, এখানে জল দেব। একটু ওয়েট করো, বুঝতে পারবে। এইবার কি হয়, SN2 ক্ষেত্রে স্টোরিটা শোনো, গল্পটা শোনো, তবে তুমি মনে রাখতে পারবে, বুঝতে পারবে, ভালো লাগবে। স্টোরিটা শোনো, SN2 এর স্টোরি মজাদার স্টোরি। এক ত্রিকোণ প্রেমের কাহিনী, ট্রাইঅ্যাঙ্গেল লাভ স্টোরি। আই থিঙ্ক হোল লাইফ মনে থাকবে SN2 বিক্রিয়া। তোমরা যে যেখান থেকে দেখেছো কিনা SN2 বিক্রিয়া, আর আজকের পর থেকে SN2 বিক্রিয়া মাথার মধ্যে হোল লাইফ, আমৃত্যু বেঁচে থাকবে
SN2 বিক্রিয়া। চলো দেখো কি হয়, কি হয় গল্পে কি হয়। দেখো এখানে এই যে NaOH, এখানে যে নিউক্লিওফাইল, এই যে নিউক্লিওফাইল এখানে আছে না, NaOH কি উৎপন্ন করবে, OH মাইনাস আয়ন উৎপন্ন করবে। NaOH ভেঙে গিয়ে কি উৎপন্ন হবে, NaOH, আর জল তো এই বন্ডটাকে ভাঙতে সাহায্য করবে তোমরা জানো। NaOH কি হবে, NaOH ভেঙে গিয়ে Na প্লাস OH মাইনাস উৎপন্ন করবে। এই OH মাইনাস, এই OH মাইনাস কোথায় আসবে, এই OH মাইনাস দেখতে পাচ্ছ তো নাকি, চলো এটা মুছে দিই। OH মাইনাস এই যে যে কার্বনের Cl যুক্ত আছে, ঠিক এই কার্বনের পিছনে এখানে চলে আসবে, কার্বনের কাছে 180 ডিগ্রি বিপরীতে এসে কার্বনকে বলবে আ গয়া দিল চুরানে মে আ গয়া। এই যে এসে এখানে OH মাইনাস এই গানটা ধরলো, এই যে OH মাইনাস এই কার্বনের পিছনে এসে গানটা ধরলো, কার্বন কি আর থাকতে পারে, কার্বন ব্যাকুল হয়ে যায়, কার্বন ব্যাকুল হয়ে যায়, কার্বন ব্যাকুল হয়ে যায়। কিন্তু কিন্তু কার্বন তো অলরেডি Cl এর সাথে বন্ধন করে আছে, কার্বন Cl এর সাথে অলরেডি বন্ধন করে আছে। এবার OH মাইনাস কে যখন এসে এই সুন্দর একটা গান বলছে যে আমি এসে গেছি, আমি তোমার পাশে এসে গেছি, তুমি আর দেরি করো না, আমার সঙ্গে বন্ধন করো। এবং এই OH মাইনাস কি হয়, এই OH মাইনাস এই কার্বনকে গিয়ে অ্যাটাক করে দেয় বন্ধন করার জন্য। তখন তখন এই Cl আর কার্বনের মাঝখানে যে বন্ড আছে, কার্বনের তখন কিছু করার নেই, কারণ কার্বন 5 বন্ধন তো করতে পারে না, কার্বন তখন 5 বন্ধন করতে পারে না। তখন এই কার্বন আর Cl এর মাঝখানে বন্ডটা ধীরে ধীরে ভাঙতে থাকে। কিচ্ছু করার নেই বন্ধু, কিচ্ছু করার নেই বন্ধু। কার্বন তোমার 4 বন্ধন করার ক্ষমতা আছে, তুমি তো 5 বন্ধন করতে পারবে না। তুমি যদি এর সঙ্গে বন্ধন করতে চাও তাহলে এর বন্ধন তোমাকে ভাঙতে হবে। এটাই কিন্তু রুলস, এটাই কেমিস্ট্রির নিয়ম। তুমি চেষ্টা করলে বন্ধন করতে পারবে না। তখন কি হয়, তখন কি হয়, এই রকম একটা পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হয়, এই রকম একটি পরিস্থিতি ধীরে ধীরে, এইরকম একটি পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হয়। কি পরিস্থিতি তৈরি হয়, যে OH মাইনাস ধীরে ধীরে, OH মাইনাস ধীরে ধীরে এই কার্বনের সাথে যুক্ত হচ্ছে, OH মাইনাস ধীরে ধীরে কার্বনের সাথে যুক্ত হচ্ছে, আর এদিক থেকে Cl এর গ্রুপটা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। Cl অনেকক্ষণ থাকার চেষ্টা করলো কার্বনের সাথে, কিন্তু Cl এক সময় বুঝে গেল আমি যার সঙ্গে থাকার চেষ্টা করছিলাম, আমি যার সঙ্গে থাকার চেষ্টা করছিলাম সে তো আমাকে প্রকৃত ভালোবাসে না, সে তো আমাকে প্রকৃত ভালোবাসে না। তাই ও বুঝতে পেরেছে যে কার্বন এদিকে OH এর সাথে একটা নতুন বন্ড তৈরি করছে, OH এর সাথে নতুন একটা বন্ড তৈরি করছে। তাই ক্লোরিন বুঝে গেছে যে না, আমার আর থাকা উচিত নয়। তাই ক্লোরিন ধীরে ধীরে চলে যাচ্ছে এবং বলছে আমাকে বোঝো না প্রিয়। ক্লোরিন ক্লোরিন কার্বনকে বলছে, এই ক্লোরিন কার্বনকে বলছে আমাকে বোঝো না প্রিয়, আমিও বুঝি না তোমায়, আমাকে বোঝো না প্রিয়, আমিও বুঝি না তোমায়, দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়। এই বলতে বলতে কার্বন আর ক্লোরিনের মধ্যে যে বন্ধনটি ছিল, এই যে কার্বন আর ক্লোরিনের মধ্যে যে বন্ধনটি ছিল, নিমেষেই তছনছ ভেঙে যায়, চুরমার হয়ে যায়, চুরমার হয়ে যায়। ক্লোরিন তার বিদগ্ধ হৃদয়, তার ভাঙা হৃদয় নিয়ে ক্লোরিন বেরিয়ে যায় এবং এদিকে নিষ্ঠুর কার্বন OH এর সাথে ও বন্ধন করে নেয়, নিষ্ঠুর কার্বন OH এর সাথে বন্ধন করে নেয়। দেখো হলো না, এই Cl এর জায়গায় OH হলো কিনা, Cl এর জায়গায় OH, এই Cl এর জায়গায় OH চলে এলো, Cl এর জায়গায় OH চলে এলো। প্রতিস্থাপন হলো, কিসের দ্বারা প্রতিস্থাপন হলো, নিউক্লিওফাইলের দ্বারা প্রতিস্থাপন হলো। তাই আমরা একে বলছি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। তাই একে আমরা কি বলছি, তাই একে আমরা বলছি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। তাই একে আমরা কি বলছি, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। তাহলে বোঝা গেল এই যে পরিস্থিতি তৈরি হলো, যখন কিনা OH ধীরে 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 কার্বনের সাথে যুক্ত হচ্ছে, আর এদিকে ক্লোরিন বুঝতে পেরেছে কার্বনের ধোঁকাবাজি, কার্বন যে তাকে ঠকাচ্ছে ও বুঝতে পেরে Cl যে ধীরে 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 বেরিয়ে যাচ্ছে, OH ধীরে 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 যুক্ত হচ্ছে, ক্লোরিন ধীরে 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 বেরিয়ে যাচ্ছে। এই যে একটা পরিস্থিতি, যখন ক্লোরিন সম্পূর্ণরূপে কার্বনকে ছেড়ে যেতে পারেনি, চেষ্টা করছে, ও পারেনি, ও ক্লোরিন কার্বনকে ছেড়ে যেতে পারছে না। আর OH সম্পূর্ণরূপে কার্বনের সাথেও যুক্ত হতে পারছে না, ও চেষ্টা করছে কার্বনের সাথে যুক্ত হতে, আর Cl ও চেষ্টা করছে কার্বনের কাছ থেকে বেরিয়ে যেতে। এই যে একটা অবস্থা, এই যে একটা টান উত্তেজনাময় অবস্থা, এই অবস্থাটাকে বলা হয় ট্রানজিশন স্টেট।
এই অবস্থাটাকে কি বলা হয়? এই অবস্থাটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। এই অবস্থাটাকে ট্রানজিশন স্টেট বলে। তাহলে তোমাকে মনে রাখতে হবে বাবু, তোমাকে মনে রাখতেই হবে যে SN2 বিক্রিয়া ট্রানজিশন স্টেটের মাধ্যমে তৈরি হয়। SN2 বিক্রিয়া ট্রানজিশন স্টেটের মাধ্যমে তৈরি হয়। SN1 বিক্রিয়া কার্বোক্যাটায়ন তৈরির মাধ্যমে তৈরি হয়। এই দুটো কথা কিন্তু ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। তাহলে বোঝা গেল এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ট্রানজিশন স্টেট। এটাকে আমরা কি বলবো? ট্রানজিশন স্টেট। এইবার দেখো যদি যদি এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনগুলো আছে না, এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনগুলো আছে, সেই হাইড্রোজেনের সঙ্গে যদি হাইড্রোজেনের বদলে যদি CH3 গ্রুপ থাকে, সেই হাইড্রোজেনের বদলে যদি CH3 গ্রুপ থাকে, সেক্ষেত্রে কিন্তু এই OH মাইনাস এখানে এসে কিন্তু অ্যাটাক করতে পারবে না। OH মাইনাস এখানে কিন্তু অ্যাটাক করতে পারবে না। এই হাইড্রোজেনের বদলে যদি CH3 গ্রুপ থাকতো, OH মাইনাস কখনোই অ্যাটাক করতে পারতো না। কেন? কারণ ও যখন অ্যাটাক করতে আসতো তখন দেখতো এই যে কার্বনের সাথে কার্বনের সাথে কিন্তু বড় বড় তিনখানা CH3 গ্রুপ যুক্ত আছে। কার্বনের সাথে বড় বড় তিনখানা CH3 গ্রুপ যুক্ত আছে। এই তিনটে বড় বড় গ্রুপ যুক্ত থাকার ফলে এ কিন্তু কার্বনকে পুরো ঘিরে রেখেছে, সারাউন্ডিং করে রেখেছে, সারাউন্ডেড বাই বাল্কি CH3 গ্রুপ। বড় বড় গ্রুপগুলিকে বাল্কি গ্রুপ বলা হয়। এই CH3 গ্রুপগুলিকে ও কি করেছে? ও ঘিরে রেখেছে। এই ঘিরে রাখার ফলে দেখো OH মাইনাস যে গিয়ে একে অ্যাটাক করবে সেটা পাচ্ছে না, ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স। হোয়াট ইজ দ্য স্টেরিক হিন্ড্রেন্স? এই যে কার্বনের চারিদিকে বড় বড় গ্রুপগুলি আছে, এই বড় বড় গ্রুপগুলি যে কার্বনকে ঘিরে রেখেছে, এই যে জায়গা দিচ্ছে না, OH মাইনাসকে ঢোকার জায়গা দিচ্ছে না, এই ঘটনাটাকে বলা হয় স্টেরিক হিন্ড্রেন্স। দিস ফেনোমেনা ইজ কল্ড স্টেরিক হিন্ড্রেন্স। তাহলে যত বেশি স্টেরিক হিন্ড্রেন্স থাকবে নিউক্লিওফাইল বা OH মাইনাস, শুধু OH মাইনাস নয়, যে কোনো নিউক্লিওফাইল ও ব্যাকসাইড অ্যাটাক করতে পারবে না। ফলে SN2 বিক্রিয়ার হার কিন্তু কমে যাবে। তাহলে যে সকল বিক্রিয়ায় যে সমস্ত যৌগে OH মানে বড় বড় গ্রুপ যুক্ত থাকে, স্টেরিক হিন্ড্রেন্স থাকে, সেই সকল যৌগ কিন্তু SN2 বিক্রিয়ার সারা কম দেয়। SN2 বিক্রিয়ার রেট তাদের কম। বোঝা গেল কি বললাম? তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? SN2 বিক্রিয়া। এবার দেখো তাহলে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ব্যাপারটা বুঝে গেছো। এই 2 এর মানে কি? দেখো এখানে প্রথম ধাপে কি অ্যাটাক করে দিচ্ছে, শুরুতেই অ্যাটাক করে দিচ্ছে OH মাইনাস। তার মানে বিক্রিয়ার প্রথম ধাপেই দুটো পার্টিকেল অংশগ্রহণ করছে, দুটো কণা অংশগ্রহণ করছে। একটা হলো OH মাইনাস, দ্যাট ইজ নিউক্লিওফাইল। সেকেন্ড ইজ এই যে CH3Cl, যে বিক্রিয়কটা আমরা নিয়েছি, সাবস্ট্রেট বলে একে, এই CH3Cl। তাহলে কটা কণা পার্টিসিপেশন করছে? কটা কণা অংশগ্রহণ করছে? দুটো কণা অংশগ্রহণ করছে। তাই আমরা এখানে কি লিখেছি? 2। অর্থাৎ এখানে একটাই ধাপ। এই প্রথম ধাপে যেহেতু দুটি কণা অংশগ্রহণ করছে, সেই জন্য আমরা এখানে বাইমলিকিউলার লিখেছি। এইবার প্রশ্ন হলো, স্যার একটা ধাপ কেন বলছেন? এর কি অন্য একটা ধাপ আছে এখান থেকে? এটা কি ধাপ তারপরে কি এটা? না, এটা কিন্তু ধাপ নয়, এটা একটা অস্থায়ী অবস্থা। এটা কিন্তু কোনো ধাপ নয়, এটা একটা পরিস্থিতি, এটা কোনো ধাপ নয়। যে এইখান থেকে এটা তৈরি হওয়ার সময় মাঝখানে ও একটা খুব হয় না যে একটা সিচুয়েশন থেকে আরেকটা সিচুয়েশনে তোমার যেতে গেলে মাঝখানে তুমি ডিপ্রেশনে ভুগছো, মাঝখানে তুমি টেনশন করছো, ঠিক আছে? এই যে পরিস্থিতি, বাট এটা কোনো ধাপ নয়, এটা একটা সিচুয়েশন। বিক্রিয়াও টেনশনে ভুগছে, যে একটা গ্রুপ আসছে আর একটা গ্রুপ বেরিয়ে যাচ্ছে। স্বাভাবিক, মানুষের টেনশন হবে, বিক্রিয়ার টেনশন হবে না? আমি তো রাসায়নিক বিক্রিয়াকে, যৌগগুলিকে সবসময় দৈনন্দিন জীবনের সাথে কম্পেয়ার করি। দেখি মিলে যায়, অনেক কিছু মিলে যায়, ঠিক আছে? তো এটা একটা পরিস্থিতি, দ্যাট ইজ সিচুয়েশন, ওয়ান টাইপ অফ সিচুয়েশন। এটা বিক্রিয়া চলাকালীন মাঝখানে অল্প সময়ের জন্য তৈরি হয়, কোনো সিচুয়েশন স্টেবল নয়। ঠিক মানে দুঃখ আসবে আবার চলে যাবে, আবার সুখ আসবে সেটাও চলে যেতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে পরিস্থিতি, তো এই হচ্ছে বিষয়, এটা একটা পরিস্থিতি। তার মানে এইখান থেকে এইটা হচ্ছে মেন রিঅ্যাকশন, রাইট? তাহলে এটা কয় ধাপে সংঘটিত হচ্ছে? এক ধাপে সংঘটিত হচ্ছে। যত বড় বড় গ্রুপ থাকছে OH মাইনাস অ্যাটাক করতে পারছে না, রেট অফ SN2 রিঅ্যাকশন ডিক্রিজ করে যাচ্ছে, রাইট? তাহলে চলো এবার নেক্সট আমরা দেখে নিই, চলো দেখো এক ধাপে সম্পন্ন হয় ট্রানজিশন স্টেট তৈরির মাধ্যমে সংঘটিত হয়। বিক্রিয়ার হার নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরে নির্ভর করে, রাইট? দেখো এই যে বিক্রিয়ার হার, নিউক্লিওফাইল অংশগ্রহণ করছে, তো একটাই ধাপ বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে নিউক্লিওফাইল থাকলে, যেহেতু এর একটাই ধাপ, ওই যে ধাপেই ঘটছে বিক্রিয়া,
কমপ্লিট বিক্রিয়া যে ধাপে হচ্ছে, যেহেতু একটাই ধাপ, ওটাই বিক্রিয়ার হার নির্ণয়ের ধাপ। নিউক্লিওফাইল অংশগ্রহণ করেছে, ইয়েস অর নো? ইয়েস, অবশ্যই। তাহলে এখানে যেহেতু নিউক্লিওফাইল অংশগ্রহণ করছে, দ্যাট ইজ দিস রিঅ্যাকশন ইজ ডিপেন্ড অন কনসেন্ট্রেশন অফ নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরে কি নির্ভর করছে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু নিউক্লিওফাইলের গাঢ়ত্ব যত ভালো হবে, নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন যত বেশি হবে, তত কিন্তু বিক্রিয়ার হার কিন্তু এখানে SN2 বিক্রিয়া ভালো ঘটবে, রাইট? নিউক্লিওফাইল লিভিং গ্রুপের 180 ডিগ্রি কোণে ব্যাকসাইড অ্যাটাক বা আক্রমণ করে। দেখতেই পেলে পিছন দিক দিয়ে আক্রমণ করছে, ব্যাকসাইড অ্যাটাকের মাধ্যমে হচ্ছে। চলো, নিশ্চিত তোমরা এটা বুঝতে পেরেছো, আমাকে আর তেমন কিছু বলার নেই। ট্রানজিশন স্টেটে কিছু ইনফরমেশন। ট্রানজিশন স্টেটে কার্বোক্যাটায়নের কার্বনের সংকরণ sp2 বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে দুটি কণা অংশগ্রহণ করে, তাই আমরা একে বলছি কি SN2 বিক্রিয়া। এবং স্টেরিক হিন্ড্রেন্স বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার হ্রাস পায়। স্টেরিক হিন্ড্রেন্স বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার হ্রাস পায়, রাইট? তো চলো, এই হলো বিষয়। চলো চলো একটা উদাহরণ। দেখো, SN2 বিক্রিয়া প্রভাব আলাদা করে আবার পয়েন্ট করে দিয়েছি। SN2 বিক্রিয়া যে বিষয়ের উপরে নির্ভর করে। নম্বর 1 কি? স্টেরিক হিন্ড্রেন্স বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার হ্রাস পায়। দেখো, আমি একটা উদাহরণ এখানে নিই। দেখো, CH3 Cl এখানে নিয়ে নিচ্ছি, এটা SN2 অর্ডার করছি। হ্যাঁ, H সেম উদাহরণ। আর CH3। চলো, এবার বলছে এদের মধ্যে কে ভালো SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে বা কে ভালো SN2 বিক্রিয়ায় সাড়া দেবে। ভেরি সিম্পল। তাহলে দেখো এখানে কি আছে, SN2 বিক্রিয়া স্টেরিক হিন্ড্রেন্সের কথা ভাবতে হবে। দেখো এখানে বড় বড় 3টে CH3 গ্রুপ আছে, তাহলে এখানে OH মাইনাস বা নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারবে না, ফলে SN2 বিক্রিয়া সাড়া দেবে না। তারপরে এখানে আরো দুটো গ্রুপ আছে, মানে কি সবচেয়ে খারাপ দেবেই না বলা যেতে পারে, সবচেয়ে খারাপ দেবে। এখানে দেখো দুটো CH3 গ্রুপ আছে, এর থেকে স্টেরিক হিন্ড্রেন্স কিছুটা কম, ফলে কিছুটা হলেও এর থেকে OH মাইনাস অ্যাটাক করতে পারে। এখানে তো অ্যাটাক করতে পারবেই, এখানে সবচেয়ে ভালো অ্যাটাক করতে পারবে, কারণ এখানে একদমই স্টেরিক হিন্ড্রেন্স নেই। বোঝা গেল কি বললাম? তাহলে এইভাবে স্টেরিক হিন্ড্রেন্সের উপরে SN2 বিক্রিয়া ডিপেন্ড করে, রাইট? চলো নেক্সট কোশ্চেন, স্লাইড। CX বন্ধন দুর্বল হলে SN2 ভালো হয়। যেমন আগের উদাহরণ নিয়েছিলাম, মনে করো CH3 CH2I CH3 CH2Br CH3 CH2Cl। এখানে দেখো কোন বন্ধন সবচেয়ে বড়। দেখো যে CX বন্ধন যত দুর্বল হবে, কারণ এখানে দেখো কার্বন আয়োডিন বন্ড, এখানে কার্বন Br বন্ড, এখানে কার্বন Cl বন্ড। তোমরাই বলো যে কোন বন্ডের লেন্থ বেশি, কোন বন্ধন দৈর্ঘ্য বেশি? নিশ্চয়ই আয়োডিনের আকার বড়, তাই বন্ড লেন্থ কি হবে? বলো, আকার বড় হলে বন্ধন দৈর্ঘ্য কি হবে? বলো, CCl। বন্ধন দৈর্ঘ্য কি হবে? বন্ড লেন্থ কি হবে বলো? বন্ড লেন্থ কি হবে? এর সবচেয়ে বড়, তারপরে এটা। বন্ড এনার্জি কি হবে? CI এর সবচেয়ে কম, তারপরে CB। আর যার বন্ধন দৈর্ঘ্য বড় তার বন্ধন বিভাজন শক্তি কম। যত দূরে থাকবে বন্ধন, তুমি থাকছো আমেরিকায়, আরেকজন থাকছে ইন্ডিয়াতে, তাহলে বন্ধন দৈর্ঘ্য কি হবে? অনেক বেশি, বন্ধন ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। লং ডিস্টেন্স রিলেশনশিপ টেকে না। তো CI বন্ধন দৈর্ঘ্য কি সবচেয়ে বড়? সবচেয়ে বড়। ফলে এই বন্ধন দৈর্ঘ্য বড় হলে কি হবে? বন্ড এনার্জি কি হবে? কমে যাবে। তাহলে বন্ড এনার্জি কম মানে বন্ধন দুর্বল। তাহলে যত দ্রুত বন্ধন দুর্বল হবে, বন্ড ভেঙে যাবে, বিক্রিয়ায় সাড়া দেবে। বিক্রিয়া করতে গেলে তো বন্ড ভালো ভাঙতে হবে ইজিলি। তাহলে এ ভালো বিক্রিয়া করবে SN2, ওটা তারপরে। এটা হয়ে গেল SN2 অর্ডার, রাইট? আশা করি বুঝতে পারছো, মজা পাচ্ছ নিশ্চিতভাবে ক্লাসটা। চলো, পোলার অ্যাপ্রোটিক দ্রাবকে ভালো হয়। আমি পোলার অ্যাপ্রোটিক দ্রাবক নিউক্লিওফাইল পড়ানোর সময় বলেছিলাম, পোলার অ্যাপ্রোটিক দ্রাবক কারা? অ্যাসিটোন পোলার অ্যাপ্রোটিক দ্রাবক, অ্যাসিটোন। আর কে? DMF ডাইমিথাইল ফরমামাইড, DMF ডাইমিথাইল ফরমামাইড। অ্যাসিটোন এ তো জানোই। ডাইমিথাইল সালফক্সাইড, DMS তো DMS ডাইমিথাইল সালফক্সাইড। এই পোলার অ্যাপ্রোটিক দ্রাবকে কি হয়? এই যে বন্ড ভেঙে গেল,
এই যে মনে করো এই যে এ কি করে, এই যে এক মিনিট, পোলার অ্যাপ্রোটিক দ্রাবকে দেখো এ কিন্তু এই পোলার অ্যাপ্রোটিক দ্রাবকে এই কার্বনের উপরে কিন্তু কি থাকে, এই কার্বনের উপরে থাকে ডেল প্লাস, অক্সিজেনের উপরে থাকে ডেল মাইনাস। ফলে এখানে কিন্তু দেখো এখানে আগেরটাতে কি হচ্ছিল, এই যে নিউক্লিওফাইল বা OH মাইনাস একে কি করছিল, জলের অণুগুলো কি করছিল, চারিদিক দিয়ে এসে জলের অণুগুলো নিউক্লিওফাইলকে কি করছিল, নিউক্লিওফাইলকে বা Cl মাইনাসকে কি করছিল, জলের অণুগুলি কি করছিল, Cl মাইনাসকে এইভাবে নিউক্লিওফাইলকে কি করছিল, ঘিরে নিচ্ছিল, নিউক্লিওফাইলকে কি করছিল, ঘিরে নিচ্ছিল। এক মিনিট, নিউক্লিওফাইলকে কি ঘিরে নিচ্ছিল। ফলে নিউক্লিওফাইলকে ঘিরে নেওয়ার ফলে এই নিউক্লিওফাইল মানে নেগেটিভ চার্জ যুক্ত যে চার্জ বিক্রিয়া সিস্টেমের মধ্যে আছে, ঘিরে নেওয়ার ফলে এই নিউক্লিওফাইলের গাঢ়ত্ব কিন্তু নিউক্লিওফাইলে অ্যাটাক করার প্রবণতা কমে যাচ্ছিল এবং নিউক্লিওফাইলের নিউক্লিওফিলিসিটি এটা কিন্তু কমে যাচ্ছিল SN1 এ। কেন হচ্ছিল এটা? কারণ SN1 এ তো বিক্রিয়ার হার নিউক্লিওফাইলের উপরে ডিপেন্ড করে না। তাহলে নিউক্লিওফাইলে যত আমরা নিউক্লিওফাইলকে গলা চেপে দিতে পারবো ততই ভালো। কি বললাম, বোঝা গেল? SN1 বিক্রিয়ার ক্ষেত্রে নিউক্লিওফাইলের গাঢ়ত্ব যত কম হবে ততই ভালো, নিউক্লিওফাইলের অ্যাক্টিভিটি যত কম হবে, নিউক্লিওফাইলের সক্রিয়তা যত কম হবে তত ভালো। বোঝা গেল কি বললাম? কিন্তু SN2 বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে নিউক্লিওফাইল, ভালো করে বোঝো পয়েন্টটা, যেহেতু SN2 বিক্রিয়ার ক্ষেত্রে নিউক্লিওফাইল অংশগ্রহণ করছে রেট ডিটারমাইনিং স্টেপে, বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে, দেন সেখানে নিউক্লিওফাইলের গাঢ়ত্বটাকে বাড়ানো আমাদের খুবই জরুরি। ফলে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট দিলে কি হয়, এই পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট দিলে এরা কিন্তু নিউক্লিওফাইলকে সলভেশন করতে পারে না বা নিউক্লিওফাইলকে খাঁচার মতো বন্দি করে রাখতে পারে না। কি বললাম, বোঝা গেল? ফলে সেখানে এই পোলার অ্যাপ্রোটিক দ্রাবক দিলে, পোলার অ্যাপ্রোটিক দ্রাবক দেওয়ার ফলে যেহেতু পোলার অ্যাপ্রোটিক দ্রাবক নিউক্লিওফাইলকে চারিদিকে ঘিরতে পারছে না, ফলে নিউক্লিওফাইল মোর ফ্রি, নিউক্লিওফাইল অনেক ইজিলি মুভ করছে, ঘুরছে, ফলে ওর নিউক্লিওফাইল অ্যাটাক করার প্রবণতা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। কি বলা, বোঝা গেল? কিন্তু পোলার প্রোটিক দিলে কি হতো, নিউক্লিওফাইলকে ঘিরে ফেলতো। কিন্তু পোলার অ্যাপ্রোটিক দেওয়ার ফলে কি হলো, নিউক্লিওফাইলকে ঘিরতে পারছে না, ফলে নিউক্লিওফাইলের নিউক্লিওফিলিসিটি বেশি হচ্ছে, ফলে ও গিয়ে দুমদাম অ্যাটাক করে দেবে। কি বললাম, বোঝা গেল? এই জন্য পোলার অ্যাপ্রোটিক দ্রাবক ব্যবহার করা হয়। বাট এটা তোমরা একবার দেখে রাখবে, জাস্ট এখান থেকে তো বোর্ডের প্রশ্ন তেমন আসার কোনো প্রশ্নই নেই। নিউক্লিওফাইলের গাঢ়ত্ব, যেহেতু বিক্রিয়ার হার নিউক্লিওফাইলের উপরে নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরে নির্ভর করে, যেহেতু বিক্রিয়ার হার নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরে নির্ভর করে, নিউক্লিওফাইলের গাঢ়ত্ব বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। এই গাঢ়ত্ব বৃদ্ধি করার জন্যই তো পোলার অ্যাপ্রোটিক দ্রাবক ব্যবহার করা হয়, যাতে করে নিউক্লিওফাইলগুলো সলভেশন না হয়। সলভেশন হয়ে গেলে গাঢ়ত্ব কমে যাবে। কি বললাম, বোঝা গেল? চলো, সলভেশন মানে জলের সাথে যুক্ত হয়ে যাওয়া। নেক্সট, এবার আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। ভেরি ইজি কোশ্চেন, চটপট হয়ে যাবে। চলো কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন কি বলছে, SN2 বিক্রিয়ার সক্রিয়তা অনুযায়ী সাজাতে বলছে। এখানে নিশ্চয়ই বিআর ছিল। তাহলে কি কার্বোকাটায়ন তৈরি করবে বলো? এখানে পজিটিভ চার্জ তৈরি করবে। এর আলফা হাইড্রোজেন কতগুলি বলো? এর আলফা হাইড্রোজেন কতগুলি? এর আলফা হাইড্রোজেন দুটি। বিআর এখানে আছে মানে কি, এখানে পজিটিভ চার্জ তৈরি করবে। তাহলে এর আলফা হাইড্রোজেন কতগুলি? তিনটি। এদিকে কটি? দুটি। তাহলে এর আলফা হাইড্রোজেন কতগুলি? পাঁচটি। এখানে কার্বোকাটায়ন কি হবে? প্লাস। তাহলে এখানে কি হবে? কটা আলফা হাইড্রোজেন বলে? সব পাতি জিনিস, বাচ্চাদের জিনিস। তাহলে এর আলফা হাইড্রোজেন কতগুলি বলো? 9টি। তাহলে কে ভালো SN1 দেবে? কে ভালো SN1 দেবে? যার আলফা হাইড্রোজেন সংখ্যা বেশি, স্টেবিলিটি বেশি। আর এটা তো একটু আগে করিয়ে দিলাম, আয়োডিন যেখানে আছে তার সে ভালো দেবে, তারপরে বিআর, তারপরে Cl, কারণ সবগুলো একই গ্রুপ আছে, বন্ধন আগে ভেঙে গেলে SN1 ভালো দেবে। SN1, আচ্ছা এটা SN2 দিয়েছে না, সরি, এটা আমি SN1 এর অর্ডার লিখলাম, এবার যদি SN2 বলে স্টেরিক হিন্ডেন্স, আচ্ছা এক কাজ করি, এই কোশ্চেনটা আমি SN1 করে দিই, SN1 এর অর্ডার। এটা SN2 করলাম, যেটা বন্ড ভেঙে যাবে সহজে। চলো, এটা বলছে এটা SN1 এবং SN2 উভয় বিক্রিয়ার প্রতি উভয় বিক্রিয়াই সাড়া দেয় না। ক্লোরোবেনজিন SN1 এবং SN2
কোনো বিক্রিয়াতেই সাড়া দেয় না, কোনো বিক্রিয়াতে সাড়া দেয় না। SN1 এবং SN2 কোনো বিক্রিয়াতে সাড়া দেয় না। কেন দেয় না? এর কারণ কি? কারণ তোমরা অলরেডি জানো, আমি তোমাদেরকে বলেছি যে লোন পেয়ার সিগমা পাই এখানে কি করছে বলো, রেজোনেন্স করছে, ফলে লোন পেয়ারটা এখানে চলে আসছে, এটা এখানে চলে যাচ্ছে, গেলে কি হবে, এই বন্ড হয়ে যাবে এই রকম, এটা এখানে, এটা এখানে, এই জায়গায় মাইনাস, এটা ডবল বন্ড সিএল, এই এখানে প্লাস। ফলে যাকে আমরা সিঙ্গেল বন্ড বলে মনে করছিলাম, যাকে আমরা সিঙ্গেল বন্ড বলে মনে করছিলাম, সে তো রেজোনেন্সের মাধ্যমে বাবা ডবল বন্ড হয়ে আছে, আর ডবল বন্ডের বন্ড এনার্জি বেশি, ডবল বন্ডের বন্ড এনার্জি বেশি, ফলে এই বন্ড ভাঙতে বেশি শক্তি লাগবে, সেই জন্য এই বন্ড ভাঙা অনেকটা মুশকিল, সেই জন্য বিক্রিয়া হতে গেলে তো বন্ড ভাঙতে হবে। যেহেতু এই বন্ড ভাঙা মুশকিল হয়ে যাচ্ছে, বন্ড ভাঙা যাচ্ছে না, তাই SN1 বা SN2 তে সাড়া দেয় না। এছাড়াও দেখো এই নিউক্লিওফাইল যখন গিয়ে অ্যাটাক করতে যাবে না, নিউক্লিওফাইল স্টেরিক হিন্ডেন্স একটা বড় গ্রুপ রয়েছে এখানে, SN2 বিক্রিয়া হবে না। কি বললাম বোঝা গেল? আর এই CCl বন্ড ভাঙা যাচ্ছে না, তাহলে বন্ড না ভাঙলে কার্বোকাটায়ন তৈরি হবে না, SN1 বিক্রিয়াও হবে না। কি বললাম বোঝা গেল? চলো তাহলে কারণ কি, নম্বর 1, বন্ড ভাঙতে বেশি শক্তি লাগবে, কারণ CCl রেজোনেন্সের ফলে ডবল বন্ড ক্যারেক্টার, এবং স্টেরিক হিন্ডেন্সের কারণে ব্যাক সাইড অ্যাটাক সম্ভব নয়। তাই চলো এটা হবে আমাদের SN1 বিক্রিয়ার অর্ডার। ঠিক আছে, SN2 ভুল আছে, SN1 বিক্রিয়ার অর্ডার। SN1 বিক্রিয়া কিসের মাধ্যমে হয়? মন দিয়ে শোনো কোশ্চেনটা। SN1 বিক্রিয়া কিসের মাধ্যমে হয়? কার্বোকাটায়ন তৈরির মাধ্যমে, রাইট? তাহলে এই যৌগটি যদি কার্বোকাটায়ন ফর্ম করে, এই যৌগটি যদি কার্বোকাটায়ন তৈরি হয়, তাহলে এখানে পজিটিভ চার্জ হবে, কারণ এই বন্ড বেরিয়ে যাবে, এখান থেকে এটা চলে যাবে, এখানে পজিটিভ চার্জ হবে, আর এই যৌগতে এই জায়গায় পজিটিভ চার্জ হবে, আর এই যৌগতে এখানে পজিটিভ চার্জ হবে। এবার এই কার্বোকাটায়নগুলির মধ্যে যে বেশি স্টেবল হবে সে ভালো SN1 দেবে। এবার প্রত্যেকটা কার্বোকাটায়নের সংকরায়ন কি? প্রত্যেকটা কার্বোকাটায়নের সংকরায়ন কি? এই যে কার্বন, এর সংকরায়ন কি? sp2। এই যে কার্বন, এর সংকরায়ন কি? sp2, কারণ প্রত্যেকটা কার্বোকাটায়নের সংকরায়ন আমাদের sp2 হয়। এই কার্বোকাটায়নের সংকরায়ন কি? sp2। যদি sp2 সংকরায়িত হয়, যদি sp2 সংকরায়িত হয়, তাহলে sp2 সংকরায়িত হলে বন্ড অ্যাঙ্গেল কত হওয়ার কথা? 120। এর বন্ড অ্যাঙ্গেল কত হওয়ার কথা? 120। এখানেও বন্ড অ্যাঙ্গেল হওয়ার কথা কত? 120। প্রত্যেকের হওয়ার কথা কত করে? 120 করে। কিন্তু প্রত্যেকে কি 120 আছে? নেই। এ চাইছে 120, কিন্তু হচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে ও যা চাচ্ছে তা পাচ্ছে না, তাহলে ঝামেলা করবে কি করবে না? তুমি তোমার বাবার কাছে চেয়েছো 1000 টাকা, তোমার বাবা তোমাকে ধরিয়ে দিয়েছে 100 টাকা, তাহলে তুমি কি করবে? ঝামেলা করবে কি করবে না? তুমি বেশি ঝামেলা করবে। তোমার ভাই, তোমার মনে করো আরো এক ভাই, সে 1000 টাকা চেয়েছে, তাকে তোমার বাবা দিয়েছে ধরো 500 টাকা, সে তাহলে কি একটু কম ঝামেলা করবে? তোমার আরো এক ভাই, তুমি সে তার বাবার কাছে বা তোমার বাবার কাছে 1000 টাকা চেয়েছে, তাকে তোমার বাবা দিয়েছে 800 টাকা, সে আরো কম ঝামেলা করবে, কারণ সে যা চেয়েছিল কম পেয়েছে, মানে একটু কম পেয়েছে। আর যে 1000 টাকা চেয়েছিল 1000 টাকাই পেয়েছে, তাহলে সে কি করবে? সে আর মোটেই ঝামেলা করবে না, যে যা চেয়েছিল তাই পেয়েছে। তাহলে এ 120 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়ার কথা, এই অ্যাঙ্গেলটাও 120 ডিগ্রি, কিন্তু 120 ডিগ্রি হওয়ার কথা তার থেকে কিছুটা কম। এ 120 ডিগ্রি হওয়ার, 72 ডিগ্রি, এটা 72 ডিগ্রি হয় মনে হয়। আচ্ছা, এ 120 ডিগ্রি পাওয়ার কথা কিন্তু পেয়েছে 90 ডিগ্রি, এ 120 ডিগ্রি পাওয়ার কথা পেয়েছে 60 ডিগ্রি। আর সবচেয়ে বেশি বাওয়াল করবে, সবচেয়ে বেশি ঝামেলা করবে কে? তাহলে যদি সবার আগে বেশি ঝামেলা করে, তাহলে কি অস্থায়ী হয়ে পড়বে, বাড়ির পরিস্থিতি খারাপ হয়ে পড়বে। তাহলে এর সবচেয়ে বেশি আনস্টেবল। তাহলে এর স্টেবিলিটি অর্ডার তাহলে কি? অ্যাঙ্গেল স্ট্রেন দিয়ে এর স্টেবিলিটি বোঝানো হয়, একে অ্যাঙ্গেল স্ট্রেন বলে। তার এর অ্যাঙ্গেল স্ট্রেন সবচেয়ে বেশি। অ্যাঙ্গেল স্ট্রেন মানে কৌণিক পীড়ন, যে যত বেশি অ্যাঙ্গেলের অভাব ঘটবে তার কৌণিক পীড়ন তত বেশি। এর অ্যাঙ্গেলের অভাব কত? 60 ডিগ্রি। এর অ্যাঙ্গেলের বুঝতেই পারছো, তাহলে এর সবচেয়ে বেশি স্টেবিলিটি সবচেয়ে বেশি কে? এ এ এ। তাহলে SN1 বিক্রিয়া সবচেয়ে ভালো সাড়া দেবে কে? এটা এটা এ। আশা করি বুঝতে পেরেছো বিষয়। চলো নেক্সট, এই যৌগ দেখো, বলছে SN1 বিক্রিয়া SN2 লেখা আছে। এরা SN2 তো দেয় না, SN2 ও দেয় না, SN1 ও দেয় না, কোনো বিক্রিয়াই দেয় না এরা। SN2 ও দেয় না, SN1 ও দেয় না। দেখো কেন দেয় না? তাহলে এইখান থেকে যদি হ্যালোজেনটা বেরিয়ে যায়, এখান থেকে যদি হ্যালোজেন বেরিয়ে যায়,
তাহলে এই ব্রিজ হেডে পজিটিভ চার্জ হবে, এটাকে ব্রিজ কার্বন বলে, ঠিক আছে, ব্রিজ কার্বন। ব্রিজ হেডে পজিটিভ চার্জ ভেরি আনস্টেবল, তাই এই কার্বোকাটা আনস্টেবল। কার্বোকাটা স্টেবল হলে তবেই তো সে SN1 বা SN1 দেবে। আর এই তো স্টেরিক হিন্ডেন্স অনেক অনেক বড় বড় গ্রুপ আছে, ফলে নিউক্লিওফাইল কি অ্যাটাকও করতে পারবে না, ফলে SN1 SN2 কোনোটাই দেবে না। আর এটা তো একটু আগে বললাম, এই যে রেজোনেন্সের ফলে ডবল বন্ড ক্যারেক্টার, এই যে কারণে SN1 SN2 দেয় না। সিমিলার কারণ এখানেও, এখানে কি CH2 আছে, সিমিলার কারণ। এটা যদি রেজোনেন্স করে তাহলে কি তৈরি হয়ে যাবে বলো, এ ডবল বন্ড হয়ে যাবে এক্স, এখানে প্লাস হবে আর এই জায়গায় মাইনাস হবে। তাহলে এই যে ডবল বন্ড ক্যারেক্টার হয়ে যাচ্ছে না, এই ডবল বন্ড ক্যারেক্টার হয়ে যাওয়ার ফলে এই বন্ড কি হচ্ছে, এই বন্ড ভাঙতে বেশি শক্তি লাগবে। তাহলে বন্ড বিভাজন তোমাদের পড়িয়েছিলাম, বন্ড যত দুর্বল হবে তত ভালো বিক্রিয়া দেবে, SN1 হোক বা SN2। তাহলে এখানে যেহেতু বন্ড ডবল বন্ড ক্যারেক্টার হচ্ছে রেজোনেন্সের ফলে, তাই তাই এখানে SN1 বা SN2 হবে না, কারণ ডবল বন্ডের বন্ধন শক্তি বেশি। নেক্সট চলো, এখানে আমরা এদের SN1, আচ্ছা এদেরকে আমরা SN1 অর্ডার করব, এটা তোমরা, আচ্ছা SN2 নয়, SN2 নয়, ঠিক আছে, এটা তোমরা SN1 করো, এটাকে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা হোমওয়ার্ক। কে ভালো SN1 বা SN2 দেবে বুঝতেই পারছো, একটু দেখিয়ে দিই তাও। পজিটিভ চার্জ এখানে তৈরি হবে, এখানে CH2, এই জায়গায় CH3, আচ্ছা এখানে কি হবে বলো, CH3 CH3 CH3, এই জায়গায় প্লাস, আর এর এখানে কি হবে CH3 CH3 CH2 CH। এর আলফা হাইড্রোজেন কতগুলি, আলফা হাইড্রোজেন কতগুলি, 3 3 6 2 8। এর আলফা হাইড্রোজেন কতগুলি 3, আর এখানে একটা আছে 3 একে 4। আর এর আলফা হাইড্রোজেন কতগুলি 2টি। তাহলে বুঝতেই পারছো সবচেয়ে ভালো কে, এ দেবে, তারপরে এটা সবচেয়ে খারাপ এই যৌগটি, ঠিক আছে। 1 নম্বর যৌগ সবচেয়ে ভালো SN1 দেবে, তারপরে 2, তারপরে 3 নম্বর যৌগ, যে কার্বোকাটার স্টেবিলিটি বেশি হবে। চলো এখানে আরো কয়েকটা কোশ্চেন নিয়েছি। SN1 অর্ডার, SN1 অর্ডার কোন যৌগ ভালো SN1 বিক্রিয়া সাড়া দেয়, কোন যৌগ ভালো SN1 বিক্রিয়া সাড়া দেয়। দেখো এই ক্লোরিন লোন পেয়ার, আচ্ছা এটা অ্যাকচুয়াল সিএলটা, ঠিক আছে ঠিক আছে। এই এ যদি বন্ডটা ভেঙে যায়, এ বন্ড ভেঙে গেলে কেমন কার্বোকাটায়ন তৈরি করবে, এ বন্ড ভেঙে গেলে কেমন কার্বোকাটায়ন তৈরি, CH2 প্লাস। পজিটিভ সিগমা পাই দেখো রেজোনেন্স করছে, ফলে এই কার্বোকাটায়ন কিন্তু অনেক স্টেবল। আর এই যৌগটা যদি কার্বোকাটায়ন তৈরি করে, এই যৌগটি যদি কার্বোকাটায়ন তৈরি করে, তাহলে এটা CH2 প্লাস এখানে হবে, এখানে একটা মাত্র ওর আলফা হাইড্রোজেন। ও পুনর্বিন্যাস করলে পরে পুনর্বিন্যাস করবে, সেটা আলাদা বিষয়। বাট প্রাইমারিলি কি দেখছো, যে এখানে একটা আলফা হাইড্রোজেন, কার্বোকাটায়নের পাশের কার্বন এটা, এটা কার্বোকাটায়নের পাশের কার্বন, আলফা হাইড্রোজেন একটা। কিন্তু এখানে এখানে আলফা হাইড্রোজেন তো ছাড়ো, এখানে রেজোনেন্স করছে এই কার্বোকাটায়ন, তাহলে তো কোনো কথাই নেই, এর স্টেবিলিটি বেশি, ফলে এ ভালো SN1 করবে, এ খারাপ NO2 OMe। দেখো এখানে এরা প্রত্যেকে কি করবে, এই জায়গায় পজিটিভ চার্জ তৈরি করবে, এই বন্ড যদি ভেঙে যায়, এই বন্ড যদি ভেঙে যায় এখানে পজিটিভ চার্জ, এই বন্ড যদি ভেঙে যায়, যে ভালো পজিটিভ চার্জ করবে, যে কার্বোকাটায়নের স্টেবিলিটি বেশি হবে, সে বেশি SN1 বিক্রিয়া সাড়া দেবে। আমি তোমাদেরকে বলেছি NO2 গ্রুপের -R প্রভাব রয়েছে, আর OMe এর +R প্রভাব আছে। আমি তোমাদেরকে বলেছিলাম যত -R এফেক্ট থাকবে সেই কার্বোকাটায়নের স্টেবিলিটি কমে যাবে। তাহলে এর -R এফেক্ট আছে, তাহলে এর স্টেবিলিটি কম, এর +R এফেক্ট আছে, এর স্টেবিলিটি বেশি, তাহলে SN1 বিক্রিয়ার অর্ডারও রাইট। চলো নেক্সট, আচ্ছা সেম কোশ্চেন আবারও দিয়ে দিয়েছে, এটা আর বলার কিছু নেই। আর পেজ আছে, হ্যাঁ আরো আছে। দেখো SN2 অর্ডার রয়েছে, তাহলে SN2 অর্ডার এখানে কি হবে, দেখো এই কার্বনের ডিগ্রি কত, এই যেহেতু এখানে অ্যাকচুয়াল SN2 হওয়া মুশকিল, কিন্তু যেহেতু অর্ডার দিয়েছে তাহলে আমরা করব। তাহলে এটা কি CH3 আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, তাহলে এই যে হ্যালোজেনটা যেখানে যুক্ত আছে সেই কার্বনের ডিগ্রি কত, 3 ডিগ্রি। এখানে যে যুক্ত আছে কার্বনটা, এর ডিগ্রি কত, 2 ডিগ্রি। আর এখানে যে হ্যালোজেনটা যুক্ত আছে, এখানে যে হ্যালোজেনটা যুক্ত আছে সেটাও কি, এটাও 2 ডিগ্রি। কিন্তু কিন্তু ব্যাপার হলো এখানে স্টেরিক হিন্ডেন্স একটু বেশি আছে, ঠিক আছে, এখানেও স্টেরিক হিন্ডেন্স বেশি আছে, বাট এটা কি 3 ডিগ্রি, এটা এটা। ভালো করে শোনো, এই বিষয়টা ভালো করে শোনো।
আমরা কি জানি SN2 বিক্রিয়া স্টেরিক হিন্ডেন্স যত বেশি হবে SN2 বিক্রিয়া, এবং তুমি খেয়াল করে দেখবে 1 ডিগ্রি এর SN2 সবচেয়ে ভালো হয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। তাহলে এ 3 ডিগ্রি আছে এবং স্টেরিক হিন্ডেন্স বেশি, SN2 কম। দেখো CH3 আছে, এটা সেটা সব রয়েছে। এখানে দেখো এখানেও একটা CH3 আছে, এর কার্বনের ডিগ্রি 2 ডিগ্রি, কিন্তু এরও 2 ডিগ্রি, বাট এখানে দেখো এখানে যেটা আছে কিনা একটা আরেকটা এক্সট্রা CH3 গ্রুপ আছে, ফলে এর স্টেরিক হিন্ডেন্স একটু বেশি, এই জন্য SN2 বিক্রিয়া অর্ডার কম। আর এখানে কি হবে দেখো, এখানে এই যে এরও 2 ডিগ্রি, বাট এর স্টেরিক হিন্ডেন্স এর তুলনায় কম, কারণ এখানে CH3 গ্রুপটা অ্যাবসেন্ট আছে, যার কারণে এ ভালো SN2 দেবে। SN1 অর্ডার যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমার কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখে করতে হবে। তাহলে এই জায়গায় পজিটিভ চার্জ তৈরি হবে, Cl চলে গেলে, এখানে Cl চলে গেলে এই জায়গায় পজিটিভ চার্জ, এখানে যদি Cl চলে যায় এই জায়গায় পজিটিভ চার্জ, তাহলে এই পজিটিভ চার্জ হলো, তাহলে এখানে দুটো আলফা হাইড্রোজেন, এখানে কি 3টে আলফা হাইড্রোজেন, এখানে 2টো আলফা হাইড্রোজেন। তাহলে আলফা হাইড্রোজেনের কতগুলি? 3 2 5 2 2 4 3 7। এর আলফা হাইড্রোজেন কতগুলি? এর আলফা হাইড্রোজেন কতগুলি? এখানে 2টো কার্বন কার্বন, এখানে একটা, 3টে। তাহলে কতগুলো হলো বলো? 3টে। এর আলফা হাইড্রোজেন কতগুলি? 2 2 4। তাহলে কতগুলি হয়ে যাচ্ছে বলো? 2 7, এর কত? 4। তাহলে কে ভালো দেবে? এটাকে যদি আমি 1 নম্বর যৌগ বলি, যার আলফা হাইড্রোজেন বেশি সে ভালো SN1 দেবে, কারণ তো সেই কার্বোকার্বনের স্টেবিলিটি বেশি। তাহলে 1 নম্বরের স্টেবিলিটি সবচেয়ে বেশি, তারপরে 4 নম্বর, পরে 3 নম্বর। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের SN1 SN2 বিক্রিয়ার ইন ডিটেলস। এনাফ, যথেষ্ট। ভালো করে ক্লাসটা দেখো, ভালো করে বোঝো। কতক্ষণ হলো দেখি ক্লাসটা? 1 ঘন্টা 5 মিনিট মাত্র। চলো দুটো লেখচিত্র করিয়ে দিই, SN1 আর SN2 বিক্রিয়ার লেখচিত্র, ডায়াগ্রাম। এনার্জির সাথে, পোটেনশিয়াল এনার্জির সাথে রিঅ্যাকশন কোঅর্ডিনেট, আর এদিকে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। SN2 বিক্রিয়া দেখো এইরকম। SN2 বিক্রিয়া এক ধাপে হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, এটা হচ্ছে প্রোডাক্ট, আর এই জায়গায় তৈরি হচ্ছে ট্রানজিশন স্টেট, তারপরে প্রোডাক্ট তৈরি হলো এক ধাপে। আর যারা যে সকল বিক্রিয়া 2 ধাপে হবে, দেখো যেমন SN1 বিক্রিয়া প্রথমে এই হলো, তারপরে আবার এই হলো, তারপরে এই। তার মানে কি? প্রথম ধাপে, এটা হচ্ছে প্রথম ধাপে, এখানে হচ্ছে কি? কার্বোক্যাটায়ন, এখানে তৈরি হচ্ছে কি? কার্বোক্যাটায়ন। দেখো প্রথমে ছিল কি আমাদের, মনে করো এই এনার্জিটুকু CH3 এর হোল 3 CCl, তারপরে কি হলো? ও কার্বোক্যাটায়ন তৈরি করলো। তো কার্বোক্যাটায়ন তৈরি করতে গেলে, আচ্ছা একটু গল্প করি আজকে। কোনো একটি রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হতে গেলে না আরো একটা ফ্যাক্টর কাজ করে, যেটা আমাদের জৈব রসায়নে তোমাদের এটা লাগবে না, তোমরা এটা ক্লাস 12-এ গিয়ে পড়বে, যে একটা রাসায়নিক বিক্রিয়া এমনি এমনি শুরু হয় না, আমাদের প্রত্যেকের একটা এনার্জি আছে। এইবার একটা বিক্রিয়া শুরু হতে গেলে তাকে না উত্তপ্ত করতে হয়, তাকে উত্তপ্ত করে এনার্জি বাড়াতে হয়। মনে করো তুমি তোমার বন্ধুকে তুমি খুব ডিস্টার্ব করছো, করতে করতে এইরকম হয়ে গেল, তোমার বন্ধু বিরাট ক্ষেপে গেল, যেই রেগে গেল ঘুরিয়ে তোমাকে সাঁটিয়ে দিল একটা। ও কিন্তু হঠাৎ করে তোমাকে সাঁটালো না, হঠাৎ করে তোমাকে চটটা মারলো না, হঠাৎ করে তোমাকে থাপ্পড়টা দিল না, কারণ তুমি তাকে উত্তপ্ত করছো বা উত্তক্ত করছো। করতে করতে ওর একটা ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ধৈর্যের ক্ষমতা আছে, তারপরে সেইটা ক্রস করে গেল, তোমাকে সাঁটিয়ে দিল এক। ব্যাপারটা বুঝতে পারছো কি? তাহলে প্রত্যেকটা বিক্রিয়কের একটা একটা কি আছে না, একটা এনার্জি, নিজস্ব এনার্জি রয়েছেই। তারপরে আমরা বাইরে থেকে তাকে গরম করি, করতে করতে ওর এনার্জিটা বাড়ে, একটা ম্যাক্সিমাম জায়গায় পৌঁছে যাওয়ার পরে একে অ্যাক্টিভেশন এনার্জি বলে। মানে ওই এনার্জিটাতে পৌঁছে যাওয়ার পরে প্রোডাক্ট ফরমেশন করতে শুরু করে। তাহলে এই CH3Cl কে উত্তপ্ত করছি বা বিক্রিয়াটা করতে চেষ্টা করছি, করতে একটা ম্যাক্সিমাম এনার্জি ও পাওয়ার পরে ওটফাট করে কার্বোক্যাটায়ন তৈরি করে দিল। আবার ওই কার্বোক্যাটায়ন থেকে যখন আমাদের এখানে কি তৈরি হলো বলো? CH3 এর হোল 3 COH তৈরি হলো, অ্যালকোহল। আবার এই কার্বোক্যাটায়নটাকে উত্তপ্ত করতে একটা ম্যাক্সিমাম এনার্জি যেই পেয়ে গেল, ওটফাট করে একটা প্রোডাক্ট তৈরি করে দিল। যেহেতু 2 ধাপে হলো, সেই জন্য 2টো অ্যাক্টিভেশন এনার্জি, এই মানে 2টো পিক পয়েন্ট পেয়েছি। আর এখানে যদি এক ধাপে হয়েছে সেই জন্য একটা। তো এটা গেল কার বিক্রিয়া, এটা গেল SN1 এর লেখচিত্র, এটা গেল SN2 এর লেখচিত্র। তো লেখচিত্র নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, যদি মনে হয় যে লেখচিত্রটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে, ইগনোর করে যাও, যেটা বলছি ইগনোর করছো সেটা ইগনোর করে যাও। আর আশা করি ক্লাসটা তোমাদেরকে অনেক মজা দিয়েছে, অনেক বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, প্রতিস্থাপন বিক্রিয়া SN1 এবং SN2 শেষ করলাম। তো চলো দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে পড়াশোনা করো। টাটা।